আজকে আমরা একটু গল্প করব। গল্পের শুরুটা হবে এরকম, আমরা তো গত ক্লাসে কি করলাম, স্বাধীন বাংলাদেশ পেয়ে গেছি, তাই তো? তো এখন বাংলাদেশ যখন আমরা পেলাম, এখন এই দেশকে তো চালাইতে হয়, চলতে হয়, আমরা দেখি না বাংলাদেশ চলছে খুব সুন্দর, তাই না? তো এই যে সুন্দর করে চলছে, এর ভিত্তিটা কি? সেটেড রুলস লাগে, যে এই দেশের একটা সংবিধান আছে, তাই তো? আমার আপনার এই যে আমরা যে গভর্ন হচ্ছি, আমরা সংবিধান দ্বারা গভর্ন হচ্ছে। তো আমরা জাস্ট মানে এটা ইটস নট এ পার্ট অফ দ্য স্টাডি, ইটস জাস্ট এ গল্প আর কি। এটা হচ্ছে যে আমাদের সংবিধানটা কেমন আমরা একটু দেখি আসলে, মানে এটা হচ্ছে যে মানে এই দেশের নাগরিক হিসেবে আপনার এক ধরনের দায়িত্ব আছে। কেউ কখনো দেখেছেন খুলে সংবিধান? দেখেন না, এইটা তো ঠিক হয় না। 18 বছর হয়েছে না সবার? দেখেন 18 বছর হয়েছে, আপনারা সংবিধানে কি আছে, আপনি কি পরিমাণ মানে রাইটস অ্যাজ এ হিউম্যান বিইং অথবা অ্যাজ এ সিভিক্স রাইট আপনার আছে, আপনি কিন্তু জানেন না। আপনি কি হতে পারেন, আপনি হয়তো কখন প্রধানমন্ত্রীও হতে পারেন, আপনার বয়স যদি ওরকম শেষ হতে যায়, রাষ্ট্রপতিও হতে পারেন, কিন্তু আপনি জানেনই না। এর জন্য আমরা একটু সংবিধানটা দেখবো, এটা ইজ নট এ পার্ট অফ দ্য। তো আমাদের সংবিধানটাই দেখেন এরকম, ফার্স্ট পেজটা এখানে লাইটটা আমার কাছে জাস্ট আমরা একটু গল্প করবো। প্রথমে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটু কেউ হেল্প করেন। তো অর্থাৎ কি আমাদের সংবিধানটা শুরু হয়েছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে, তাই তো? ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য বেনিফিশিয়েন্ট এন্ড মার্সিফুল। আর এটাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করে, ইন দ্য নেম অফ ক্রিয়েটর, দ্য মার্সিফুল। এটা আমরা দেখলাম। তো এই বিসমিল্লাহির রহমানির রহিম আপনার 72 সালে ছিল না, এগুলো যে উপরে যে এক দুই দেখবেন, এগুলা পরবর্তীতে সংশোধনী আনা হচ্ছে। তো প্রিয়, প্রথমে কি বলা হচ্ছে যে 26শে মার্চ আমরা একটা দেশ পেয়েছি, তাই তো? একদম এটা কিন্তু সংবিধানের কথা, এখানে কোনো কথা নেই। এই দেখছেন পরবর্তীতে হচ্ছে যে কি হবে, এটার বেসিক প্রিন্সিপালস গুলো কি হবে? বেসিক প্রিন্সিপালস গুলো হবে ন্যাশনালিজম, সোশ্যালিজম। গল্প কিন্তু পড়ার মতো ধরেন না, মানে জাস্ট দেখেন আপনার জীবনে 18 বছর চলে গেছে, আপনি সংবিধান খোলেন নাই, আপনার সিভিক রাইট হিসেবে আছে। তারপরে হচ্ছে যে এখানে আপনার ডেমোক্রেসির কথা আছে, সেকুলারিজমের কথা আছে, আছে না? এটাই হচ্ছে যে বেসিক প্রিন্সিপালস। আপনি যদি 72-এর সংবিধানের কথা যদি বলা হয় যে 72-এর সংবিধান, খুব এই কথাটা বারবারই শুনি, তাই না? যে 72-এর সংবিধান, 72-এর সংবিধান। আসলে 72 সালে যে সংবিধানটা নেওয়া হয়েছিল সেটাই কি 72-এর সংবিধান হলো, ওখানে বেসিক কিছু প্রিন্সিপাল ছিল। আর মোটামুটি আমাদের 17টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই 17টা অ্যামেন্ডমেন্ট বাদ দিলে যে মানে অ্যাডপশন যেটা হয়েছিল আর কি, সেটাই হচ্ছে যে 72-এর সংবিধানটা। তো এখানে আমাদের ন্যাশনালিজম ছিল, সোশ্যালিজম ছিল, ডেমোক্রেসি ছিল। আরো নিচে যাই, এই দেখেন এটা কবে দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, ডেটটা দেওয়া আছে। তো এখানে বিশেষ করে যারা আপনার লোকালি মানে যারা দেশের বাইরে চাকরি করবেন ওদের কথা বাদ, কিন্তু যারা দেশে ইভেন ব্যবসা করবেন এবং যারা এই দেশের সরকারের বা বেসরকারি যত ধরনের চাকরি করেন, আপনার এই সংবিধান সম্বন্ধে একটু নলেজ লাগবে, কারণ এই প্রশ্নগুলো আসে, বিসিএস এ বলেন, ব্যাংকে বলেন, নন ব্যাংক এক্সামে বলেন, এই ব্যাপারগুলো আসে। কারণ এটাই হচ্ছে যে বাংলাদেশকে গভর্ন করে, দ্যাট ইজ দ্য প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন। এটা কত সালে দেওয়া হয়েছে? এখানে সংবিধান আছে 1972 সালের 4th ডে অফ নভেম্বর, মানে 4 নভেম্বর এটাকে গ্রহণ করা। দেখেন এটা বিভিন্ন ধরনের পার্ট আছে, সেকশন আছে। পার্ট 1 এখানে আসছে যে রিপাবলিক। প্রথমেই বলা হচ্ছে যে আসলে সরি, এটা ঝামেলা হয়ে যাবে, যে বাংলাদেশটা হবে একটা ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট, সভারেন রিপাবলিক টু বি নোন অ্যাজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মানে অফিসিয়াল নেমটা কি বাংলাদেশের, তাই তো? এই জায়গাটায় একদম এটা আমরা যে লিখি যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কেন লিখি? এটা আমাদের সংবিধানে আছে, দেখি আমরা এটা লিখি। মোবাইল থেকে আসলে পড়াটা টাফ। তারপরে হচ্ছে যে টেরিটরি, যে আমার কতটুকু টেরিটরি আছে, এটাও হচ্ছে যে আমার সংবিধান ইয়া করে দিচ্ছে। এই জন্য জানতে হবে আমাদের, একটু জানতে হবে। তারপরে হচ্ছে যে স্টেট রিলিজিয়ন, এটা কিন্তু আমাদের 72-এর সংবিধানে ছিল না, এটা পরবর্তীতে
এসে অ্যাড হয়েছে 2A আর কি, যে আমাদের স্টেট রিলিজিয়ান হবে ইসলাম। পরে হচ্ছে যে ন্যাশনাল অ্যানথেম, ফ্ল্যাগ, এমব্লেম। আমি যদি ধরেন যে একটা ফ্ল্যাগ বানাই যেটা একদম কনস্টিটিউশনে নেই, এটাকে অ্যাকসেপ্টেবল হবে, রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে, কারণ এটা রাষ্ট্র একটা ফ্ল্যাগ দিয়েছে। তো এখানে আমাদের ন্যাশনাল অ্যানথেমটা আছে, ফ্ল্যাগ আছে, এমব্লেম আছে। তারপর হচ্ছে পরবর্তীতে ফোরের পোর্ট্রেট অফ ফাদার অফ নেশন। ফাদার অফ নেশনস এর যে পোর্ট্রেটটা আমরা টানাই আমাদের বিভিন্ন জায়গায়, দ্যাট ইজ অলসো দ্য পার্ট অফ আওয়ার সংবিধান মানে কনস্টিটিউশন। তারপর হচ্ছে যে রাজধানী, সিটিজেনশিপ। আমরা কি নামে পরিচিত হই? বাংলাদেশি এবং বাঙালি দুটা নামে, তাই তো? তারপরে সুপ্রিমেসি, কনস্টিটিউশনের সুপ্রিমেসি কি আছে? পার্ট 1, offense of aggravation, basic provision of constitutions are not amendable. Actually 70 তে এগুলো অ্যামেন্ড করা যাবে না, এটা বলে দিচ্ছে। আচ্ছা, পরে আমরা আরো কথা বলবো। আমরা এটা হচ্ছে পার্ট 1। এরপর পার্ট 2 তে যাই। পার্ট 2 হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। আমার স্টেট পলিসিটা কিরকম হবে? দেখেন, আমরা কিন্তু এভাবে ধরে ধরে দেখি না, আমরা কিন্তু সব জানি না, মোটামুটি এগুলো জানি, জাস্ট ফর বোধ শো আর কি। তো এটা পড়া, এটা আমরা গল্প করতে আসছি। তারপরে যে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপলস কি হবে, এখানে আপনি ক্লিক করে আসবে আরো কিছু জিনিস। ন্যাশনালিজমের ব্যাপারটা আসবে, জাতীয়তাবাদটা আসবে, সোশ্যালিজম এন্ড ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন। আমাদের যে আমরা যে এর আগেও দেখলাম, আমরা অপারেশনের বিরুদ্ধে শাসনের অঙ্কে করেছি, সংগ্রাম করেছি, তাই তো? সংগ্রাম করে আমরা একটা দেশ নিজের নামে নিয়ে এসে, এর জন্য এগুলো কিন্তু একদম প্রিন্সিপালস হিসেবে রাখা। তো ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস এর কথা, এটা কিন্তু একদম 72 সংবিধান, যেটা আমরা শুধু না চেঞ্জেস নাই, ওগুলা ছাড়া সবই 72 সংবিধান। তারপর হচ্ছে যে সেকুলারিজম এন্ড ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা কথা বারবার লোকজন বলে। ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, সোশ্যালিজম, আমরা সমাজতান্ত্রিক একটা দেশ গড়ার স্বপ্ন দেখছিলাম। তারপর হচ্ছে যে ওনারশিপটা কিরকম হবে এখানকার। আমরা কিন্তু আজকে পড়ালেখা করছি না, এগুলো হচ্ছে জাস্ট একটু গল্প। প্রত্যেকটা ভালো হতো যদি আমার পিছিয়ে যেতে পারতাম, আবার ঠিক হতে এখন অনেকগুলো শব্দ আসতো। তারপরে হচ্ছে যে পাবলিক হেলথ এন্ড মোরালিটি, যেমন যে কোভিড আসতো, সরকার অনেক গাইড নিয়েছে না, কিভাবে কোভিডটাকে কমানো যায়, কেন নিয়েছে, এই কনস্টিটিউশন তাকে বাধ্য করেছে। তারপর হচ্ছে যে প্রোটেকশন, সেটা হতে পারে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, এরকম একটা কিছু কোনো উদ্যোগ দেখলে সরকার স্বেচ্ছায় গিয়ে ওখানে ইন্টারভেন করে না, যে না, এটা প্রোটেকশনের দরকার আছে। তারপর ইকুয়ালিটি অফ অপরচুনিটি, এরকম কি হয় যে একজন সরকারি কর্মকর্তা, একজন মেল এবং ফিমেল, স্যালারি কোনো ধরনের চেঞ্জেস আছে, যে মেল বেশি পায় বা ফিমেল কম পায়। এটা হচ্ছে যে আমাদের ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যে আমরা সবাই সমান, ছেলে মেয়ে, অথবা হতে পারে একজন রিলিজিয়াস, মানে কেউ মুসলিম হতে পারে, কেউ খ্রিস্টান হতে পারে, আমরা ডেফিনিশন করার কোনো সুযোগ নেই কনস্টিটিউশনে। তারপরে হচ্ছে যে ওয়ার্ক এজ এ রাইট এন্ড ডিউটি, তারপর ডিউটিস অফ, তো সিটিজেনেরও কি ডিউটি আছে না, কিছু নাগরিক দায়িত্ব আছে না, শুধু রাষ্ট্রেরই থাকবে? আমারও তো আছে, তাই? এগুলো এখানে বর্ণনা করা আছে। তারপর হচ্ছে যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ। এই জায়গাটাই আমরা এখন একটু বলে নিতে পারি, যেমন এই যে বাংলাদেশের যে সরকারের 3টা অর্গান আছে। একটা হচ্ছে যে এক্সিকিউটিভ অর্গান, আরেকটা হচ্ছে যে লেজিসলেটিভ অর্গান, আরেকটা হচ্ছে যে জুডিশিয়ারি অর্গান। এক্সিকিউটিভ অর্গান হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী সহ যে টোটাল দেশটাকে চালায়, সরকার যে চালায়, সরকার প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে যে এক্সিকিউটিভ। আর লেজিসলেটিভ হচ্ছে যেখানে আইন কানুন, আমাদের পার্লামেন্ট সেন্ট্রিক যে কাজগুলো হয়, সেটাই হচ্ছে যে লেজিসলেটিভ। আর জুডিশিয়ারি হচ্ছে যে আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেটা এই সুপ্রিম কোর্টকে একটা সুপ্রিম কোর্টকে যদি আবার ডিভিশন, হাইকোর্ট ডিভিশন, আবার আরো নিচে যাওয়া যাবে, এরকম ডিস্ট্রিক্ট কোর্ট পর্যন্ত যাওয়া যাবে না, এবারে একদম এরকম। তো এটা হচ্ছে যে একদম দেখেন 72 কিন্তু বলা হচ্ছে, এটা আমরা 72 সংবিধানেই আছে। আমরা যা করছি ম্যাক্সিমামই 72 সংবিধানে করব, শুধুমাত্র 17টা অ্যামেন্ডমেন্ট ছাড়া। এই 17টা অ্যামেন্ডমেন্ট দ্যাট ইজ নট দ্য was not included in 1772, and the rest of the সংবিধান is from the so separation of judiciary from the executive, যে জুডিশিয়ারিটা এক্সিকিউটিভ থেকে আলাদা থাকবে, এটা আমরা করেছি। তারপর ন্যাশনাল কালচার, আমি জাস্ট মানে কালচার অফ ট্রাইবস, মাইনর রেস, এথনিক সেক্স, কমিউনিটিস, ন্যাশনাল মনুমেন্টস, কোনগুলোকে আমরা ন্যাশনাল মনুমেন্টস বলবো। তারপর প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি,
জাস্ট থিঙ্ক মানে জাস্ট মানে আমি পার্ট 1 এ গেলাম, পার্ট 1 এ কি ছিল, দেশের নাম, তারপরে আমাদের জাতীয় পতাকা কেমন হবে এরকম না। পার্ট 2 তে গিয়ে আমরা কি দেখলাম, মোটামুটি যে একটু দেখলাম যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো দেখলাম, এই ব্যাপারগুলো দেখছি। পার্ট 3 তে এসে হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস এর বিষয়টা আসে। Laws inconsistent with fundamental rights to be quiet. মানে এমন কোনো আইন করা যাবে না যেটা আমার ফান্ডামেন্টাল রাইটসকে ব্যাহত করে। তারপরে লয়ার ইকুয়ালিটি থাকবে, তারপরে যেটা বলছিলাম মানে একটা মোড়, আমরা আগে যেমন দেখছিলাম ইকুয়ালিটি কথা বলা হচ্ছে একটা ডিটেইলে বলা হচ্ছে, আপনারা যখন ক্লিক করবেন দেখতে পারবেন। তারপর হচ্ছে যে আপনি আমি জাস্ট ফর জাস্ট থিংক অ্যাবাউট ইট, মানে এগুলো কিন্তু এটা আমরা যত কিছুই দেখি, যত আইনের উৎস দেখি, সব কিছু থেকেই উদ্ভূত ঘুরে ফিরে। তারপর এরকম এই যে যেমন প্রহিবিশন অফ ফরেন টাইটেলস, আমরা যখন ফরেন টাইটেলস নিতে যাই আমাদের কিন্তু অ্যাপ্রুভাল নিতে হয়, যে কেউ সহজে নিতে পারে না, আমাদের অ্যাপ্রুভাল নিতে হয়। এমনকি সরকারি কর্মকর্তা যারা ওরা ফরেন কাউকে বিয়ে করতে গেলে অ্যাপ্রুভাল লাগে। এটা হচ্ছে যে প্রহিবিশন অফ ফরেন টাইটেলসের ক্ষেত্রে। তারপরে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, মানে এখানে সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। তারপরে যেহেতু আমাদের এখানে ফিমেলরা অনেক সময় নন রিপ্রেজেন্টেটিভ ছিল, আচ্ছা না এখন অনেক জায়গায় মেল ফিমেল ইকুয়াল সমতার কথা বলছি, এর জন্য দেখা যাচ্ছে যে আমরা অনেক জায়গায় এরকম কোটা সিস্টেম ছিল, এখানে এখনো আছে। যেমন এই কোটা সিস্টেমে আপনি আবার দেখবেন যে অনেক ট্রাইবালদেরকে ইনক্লুড করা হয়েছে জাস্ট ফর তাদেরকে সামনে নিয়ে আসা। মানে তারা তো যেমন ধরেন আপনি যে ঢাকায় বসে এসি রুমে বসে ক্লাস করছেন, একজন ট্রাইবাল যিনি হচ্ছে চিরবং, যার মানে ধরেন হচ্ছে যে 5 লিটার পানি আমাদের কি পরিমাণ ল্যাগ দিতে হয় আমরা জানি, তো দুজন ইকুয়াল তাদেরকে কোটাটা দেওয়া হয় যে অ্যাটলিস্ট তাদের অনেক স্ট্রাগল আছে, তারা যেন সামনে আসতে পারে। একইভাবে উইমেনদের ক্ষেত্রেও অনেক, তো জাস্ট এগুলো জাস্ট এমনি দেখার জন্য, হ্যাঁ একটু দেখেন, এটা কাজে দিবে, অনেক কাজে দিবে। তারপরে হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের যে ফোর্স লেবার, অ্যারেস্ট, ডিটেনশন, যেমন এরকম হয় না যে পুলিশ কিন্তু আমাকে ধরে নিয়ে গেলে এটাকে আবার এখানে যেমন হচ্ছে যে সেফগার্ডের যে অ্যারেস্ট আর ডিটেনশন, এখন এটা কিভাবে নিতে হবে আরো ডিটেইল লয়ের দরকার আছে না, এগুলো কিন্তু সাপোর্টেড বাই আদার লস, বাট আমাদের মূল উৎসটা এই জায়গায়। তো তখন হঠাৎ করে একজন পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গিয়ে থানায় কতক্ষণ রাখতে পারবে, তাই তো এগুলোর কিন্তু ইয়ে আছে, হয়তো 24 ঘন্টা রাখতে পারবে এরকম। তারপরে ফ্রিডম অফ মুভমেন্ট, যে এরকম কি আমি যদি আজকে কক্সবাজারে যেতে চাই কেউ বাধা দিবে, আপনি যেতে চাইলে তো মুভমেন্টে বাধা দেওয়া যাবে। তারপর ফ্রিডম অফ অ্যাসেম্বলি, মানে আমরা সংগ্রহ করতে পারবো, আমরা আমাদের দাবি দাওয়া জানাতে পারবো। ফ্রিডম অফ থট স্পিচ, আমরা আমার ইচ্ছে যা ইচ্ছে তাই বলতে পারবো, তাই তো এই তো ফ্রিডম অফ স্পিচ। হ্যাঁ এখন এই ফ্রিডমটাও কিন্তু আপনার ডিফাইন করা, এটা হচ্ছে যে আপনি এখানে আবার ক্লিক করেন, এখানে ইয়ে আসবে, এর সাথে সাথে লিংক টু দা ধরেন হচ্ছে যে ল আছে, আইন আছে, আইন যেখানে নেই সেখানে পলিসি আছে। যেমন আপনি স্মোকিং এর কথা যেহেতু বললেন, ওই যে একটা পলিসি আছে যে আপনার চাইলেই অফেন্স প্লেসে স্মোক করতে পারবেন না, আপনাকে 50 টাকা জরিমানা থাকতে পারে ইউনিভার্সিটি বলে। তো তারপরে হচ্ছে যে ফ্রিডম অফ রিলিজিয়ন, আপনি যে কোনো রিলিজিয়নের অধিকারী হতে পারেন। তারপরে এগুলো প্রোটেকশনের রাইট থাকে, মানে জাস্ট থিংক অ্যাবাউট, মানে জাস্ট যে আসলে সংবিধানটা কেমন আপনারা যদি বললেন খোলেন নাই, জাস্ট আমি একটু দেখানোর চেষ্টা করছি। তারপর পার্ট 4 এ আমরা 3 চলে শেষ করে পার্ট 4 এ এখান থেকে প্রশ্ন আসে যে আসলে সংবিধানের কতগুলো অনুচ্ছেদ, এই যেগুলো একটা প্রশ্ন হচ্ছে যে পার্ট এতগুলো হচ্ছে চ্যাপ্টার। এক্সিকিউটিভে আপনার আমাদের যেটা হয় যে এখন এই দেশটা কিভাবে চালানো হবে, প্রথমেই আমাদের আছে যে প্রেসিডেন্ট। আপনি দেখবেন আমাদের প্রেসিডেন্টের নাম যখন লেখা হয় তখন কিন্তু লেখা হয় যে অনারেবল প্রেসিডেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, নট দ্য গভর্নমেন্ট। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আবার প্রধানমন্ত্রী নামের ক্ষেত্রে কি হয়, প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মানে হচ্ছে যে এই প্রেসিডেন্ট মহোদয় হচ্ছে আমাদের অনারেবল মাননীয় প্রেসিডেন্ট হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রধান, সরকার ওই রাষ্ট্রের প্রধান। তো রাষ্ট্রের প্রধান হিসেবে
ওনার আবার বেশ কিছু দায়িত্ব আছে, যেমন টোটাল আর্ম ফোর্সকে লায়াবল টু দ্য প্রেসিডেন্ট। তারপর হচ্ছে যে যখন একটা যুদ্ধ হয়তো আসতে পারে, কখন সেই যে সিগনেচার দিবেন বা অর্ডারটা দিবেন সেটা আসবে প্রেসিডেন্টের কাছে। তারপর হচ্ছে যে উনি কিন্তু সবকিছুর ঊর্ধ্বে বলতে পারেন, ইভেন উনি হচ্ছে যে কাউকে মার্সি দিতে পারেন। একজন হচ্ছে যে জেল হাজতে আছে, মানে একটা জুডিশিয়াল সিস্টেমে ওনার হয়তো 3 বছরের সাজা হয়েছে, ওয়েট উনি কত বছরের জন্য থাকবেন সেটা মেনশন করা, 5 বছরের জন্য। প্রেসিডেন্টের যেহেতু রাষ্ট্রের একজন প্রধান ব্যক্তি, ওনাকে তো কিছু ইমিউনিটি দিতে হবে, তাই না? ওনার কাজ করতে গেলে কোন জায়গা থেকে ওনাকে কোনো প্রশ্ন করা হবে না, এই ব্যাপারগুলো। আবার হচ্ছে যে প্রেসিডেন্ট ইমপিচমেন্ট করা হয় না অনেক সময়, যে প্রেসিডেন্ট সরাই দেওয়া দরকার পড়বে, তখন কিভাবে সরাবে সেটা এখানে আরেকটা গ্রাউন্ড আছে। তারপর হচ্ছে যে স্পিকার হিসেবে অ্যাক্ট করবে প্রেসিডেন্ট। যখন দেশের বাইরে থাকে তখন স্পিকার এই পোস্টটা উনি হোল্ড করেন। তো এটা হলো যে প্রেসিডেন্টের। এখন এটা হচ্ছে আমরা কততে আসি, পার্ট 4 এ আছে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে আপনাদের কোনো ব্যাংকের পরীক্ষায় এরকম যে প্রেসিডেন্টের কার্যাবলী কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে? 4। আমি অনেকগুলো অনুচ্ছেদ, চতুর্থ অনুচ্ছেদ, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আপনার অনেকগুলো চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, ক্যাবিনেট। তারপর হচ্ছে যে এখন হলো রাষ্ট্রের প্রধান কে গেল, প্রধান প্রেসিডেন্ট, আর সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। তো সরকার প্রধানের দায়িত্বগুলো কোথায় বর্ণিত আছে? চ্যাপ্টার অনুচ্ছেদের 4 এর চ্যাপ্টার 2 এ, তাই তো? 2 এ। এটা একটু আপনারা বিশেষ করে যারা সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরি প্রিপারেশনে প্লিজ টেক কেয়ার অফ ইট। তারপর হচ্ছে যে প্রধান যে এক্সিকিউটিভ বডিটা মূলত আসলে চালান আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী, ওনার ক্যাবিনেট নেই। ক্যাবিনেটের মেম্বার যারা তারাই মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, তাই তো? তো এখানে বলা আছে মিনিস্টার, প্রাইম মিনিস্টার ইভেন এখানে বলা আছে প্রাইম মিনিস্টারের বয়স কত হবে। তো এগুলো কিন্তু সবই কি আমাদের সংবিধান থেকে উদ্বুদ্ধ। এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবাই জানি, বাট হাউ ইট কামস টু আওয়ারসেলফ আমরা কিন্তু এইভাবে জানি। এইটা গেল। তারপরে হচ্ছে যে স্যার বয়স কত থাকা লাগে? 25 থেকে শুরু। প্রেসিডেন্ট 35। তারপর হচ্ছে যে আপনার এই নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট। মাঝখানে যেহেতু আমরা কেয়ারটেকার সরকারের মধ্যে চলে গেছিলাম, তো কেয়ারটেকার গভর্নমেন্টটা কিরকম হবে, কেন আসবে, এটা এখানে সন্নিবেশন। মানে এটা হচ্ছে সংবিধান থেকে আমাদের এটা করা হয়েছিল যে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট এখন আর নাই, তাই তো? এর জন্য অমিজেন। এখন চ্যাপ্টার 3 লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টগুলো কিরকম হবে, কোন কোন সেগমেন্টগুলো লোকাল গভর্নমেন্টের এখানে আসবে, এরকম। এরপরে চ্যাপ্টার 4, এটা কিন্তু আমরা এক্সিকিউশনেই আছি, হ্যাঁ, ওই অনুচ্ছেদে আছে, ওই অনুচ্ছেদে। তো ওই অনুচ্ছেদের ডিফেন্সটা কত নম্বর আছে? চ্যাপ্টার না, এটা কি চ্যাপ্টারে চেঞ্জ হয়ে গেছে না? না স্যার, চতুর্থ অনুচ্ছেদে আছে। পার্ট 4 অঙ্ক, হ্যাঁ, চ্যাপ্টার 4 এ চলে আসে। চ্যাপ্টার 4 এ সুপ্রিম কমান্ডকে আমরা দেখলাম রাষ্ট্রপতি। তো এখানে রিক্রুটমেন্ট, ওদের যুদ্ধের ক্ষেত্রে তখন কি হবে এরকম। তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল। নাম শুনি নাই অ্যাটর্নি জেনারেল? এখন অ্যাটর্নি জেনারেল কে নাম বলতে পারবেন? আচ্ছা, তো এটা হলো চ্যাপ্টার, এটা ছিল চ্যাপ্টার। এটা কিন্তু এক্সিকিউটিভ বডি দিয়ে আমরা পড়ছি, রাইট? এটা পার্ট 4 এ, মানে চতুর্থ অনুচ্ছেদে আমরা এগুলো পড়ছি। পরবর্তীতে আপনার এটা গেল হচ্ছে যে এক্সিকিউশনে। তারপর লেজিসলেটিভ মানে হচ্ছে যে পার্লামেন্ট, আমরা যেটা বললাম যে আমার আইন কানুন হয় যা হয়। তো পার্লামেন্টটা কিভাবে হবে, এখানে কোয়ালিফিকেশনটা কি হবে, একজন পার্লামেন্টেরিয়ানের বয়স কত হইতে হয়? 25। ভ্যাকেশন অফ স্টেটস, ওনাদের স্যালারি কত হবে? এখানে হয়তো বলবেন স্যার 72 সালে তো অনেক কম স্যালারি। ওই এটাকে ধরে ধরে আবার অনেক ধরনের রুলস হয়, আইন হয়, ইটস চেঞ্জেবল। তারপরে হচ্ছে যে এখন টোটাল পার্লামেন্ট মেম্বার কতজন জানেন? 350। হ্যাঁ, 350। এখানে 300 আছে, তো আর 50 জন হলো স্পেশাল ফিমেল। ওইটা আবার এটাতে সন্নিবেশ করা আছে, অ্যামেন্ডমেন্ট করে। যেমন এর আগে একটা সময় করেছিল 25 বছরের জন্য, বাট এটা শেষ হয়ে গিয়েছিল। আবার এই গভর্নমেন্ট এসে আবার নেক্সট 25 ইয়ার্স এটা রেখেছে। এমন হতে পারে একসময় মনে হলো যে না, মানে অনেক ফিমেল রিপ্রেজেন্টেশন সংসদে চলে আসে, তখন তার দরকার নেই,
এই জন্য এটা মানে একদম পার্মানেন্টলি না করে ফর দ্য নেক্সট 25 ইয়ার্স স্যার। তারপর পেনাল্টি জাস্ট আমরা একটা ইয়া দিচ্ছি আর কি। তারপরে সংসদকে ডাকে কে, জানেন কিছু? কে সংসদ অধিবেশন ডাকে? প্রেসিডেন্ট। হ্যাঁ, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তো এখানে আমরা সংসদের প্রধানকে স্পিকার, স্পিকার, ডেপুটি স্পিকার, তারা ওনাদের কিছু দায়িত্ব আছে। আবার কোরাম হইতে হয় না, ধরেন 300 জনের মধ্যে 50 জন হলো, কোরাম হবে 60 জন হইতে হয়, ওইটাও বলা আছে এখানে। তারপর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি থাকে, দেখবেন যে বিভিন্ন ধরনের স্ট্যান্ডিং কমিটি অফ অমুক, স্ট্যান্ডিং কমিটি অফ অ্যাফেয়ার্স, স্ট্যান্ডিং কমিটি অফ ফরেন অ্যাফেয়ার্স। এবং এখন যে স্ট্যান্ডিং কমিটি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটার সভাপতি হচ্ছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন স্যার। তো এরকম অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি থাকে। তো স্ট্যান্ডিং কমিটির গঠন হচ্ছে আমাদের কনস্টিটিউশনের থেকে। তো এখানেও এদেরও কিছু ইমিউনিটিস আছে। আবার এই সাপোর্ট করার জন্য কি আছে, সেক্রেটারিয়েট আছে, তাই তো? ওনারা সেই সাপোর্টটা দেয়। না, এটা হলো সংসদ সেক্রেটারি, সংসদ সেক্রেটারি। তারপরে যেটা আমরা কিন্তু লেজিসলেটিভেই আছি। তারপরে তাহলে সংসদের ব্যাপারে আলোচনা আছে পঞ্চম অনুচ্ছেদ, এরকমই প্রশ্ন আসে, ঠিক আছে? আর সংবিধান থেকে আপনার যে কোনো পরীক্ষাতে একটা দুইটা প্রশ্ন থাকে। এটা খুবই সহজ, মানে যদি আপনি একটু হলিস্টিক ভিউ যদি চিন্তা করেন, আপনি মুখস্থ করেন, ইটস ডিফারেন্ট থিং, বাট এইভাবে যদি আপনি একটু আগান, দ্যাটস ওয়াই আমি একটু লাইভ দেখানোর চেষ্টা করছি, সরি ফর দ্যাট, বাট এটা আপনাদের উপকারে আসবে হবে। কারণ আপনাদের বিভাগের প্রধান আমাকে একটু বলেছিল যে একটু যেন এটা ঠিক মতো করা। তো আমার কাছে মনে হয়েছে যে এমসিকিউ দেখানোর থেকে ইটস বেটার, যে আপনারা বললেন 18 বছর একবারও খোলেন নাই সংবিধান, এখন যদি 18 বছর হয়েছে, at least we should open up there. তারপর এখন অনেক ধরনের দিকে আছে, প্রিভিলেজ আছে, ওদের আইডেন্টিটি আছে। তো সেকেন্ড চ্যাপ্টারে বলা হচ্ছে যে লেজিসলেটিভ ফাইন্যান্সিয়াল প্রসিডিউর। আপনি দেখবেন বাজেটটা কই হয়, বাজেট সংসদের জন্য। বাজেটটা কিন্তু সরকারের সব ধরনের খরচের হিসাব, ব্যয়ের হিসাব। মানে দেখা যায় যে পূর্বতন বছরের খরচ ব্যয় ওটাও অ্যাডজাস্ট হয়, আবার সামনের বছরের প্ল্যান দেওয়া হয়। একটা হচ্ছে মূল এটা হয়। এর থেকে বড় কথা যে আইন, যে বাংলাদেশের যত ধরনের আইন আছে, অ্যামেন্ডমেন্ট করার দরকার পড়ে, আপনার নতুন আইন যদি আজকে দরকার পড়ে, এগুলো সবগুলোই কোথায় থেকে পাশ হইতে হয়? সংসদ থেকে পাশ হইতে হয়। রিকমেন্ডেশন ফর ফাইন্যান্সিয়াল নো ট্যাক্সেশন, যদি কোনো কিছুতে ট্যাক্স না হয় সেটা, এটা হচ্ছে এগুলো সব আপনার পরে গিয়ে দেয় বাজেটে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তারপর হচ্ছে যে অর্ডিন্যান্স, বিভিন্ন ধরনের আপনার অর্ডিন্যান্সগুলো জারি করা হয়। অর্ডিন্যান্সের বাংলাটা একটু বলুন। এটাও হচ্ছে যে এই ক্ষমতা, যখন এরকম হয় আসলে কোনো কিছুকে মানে অনেক কিছু লিমিট করার দরকার পড়ে, ওটাও রাষ্ট্রপতি যেটা করেন সংসদের এই সংবিধান বদল করে। এরপরে আমরা চলে গেলাম যে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের জাজ, এটা কিন্তু আরেকটা, একটা হচ্ছে যে এক্সিকিউটিভ বডি, লেজিসলেটিভ বডি, জুডিশিয়ারি। আর আমাদের সংবিধানে প্রথমেই বলা কি ছিল যে আমাদের জুডিশিয়ারিটা আলাদা হবে আদার দেন এক্সিকিউটিভ। কেন? আর হতে পারে ধরেন এরকম দেখবেন যে কখনো হয়তো কোনো কোর্টে বলছে যে অমুক ম্যাজিস্ট্রেটকে আসার এরকম পেপারে দেখছেন না? ওটা কিন্তু এক্সিকিউটিভ, সে কিন্তু এক্সিকিউশন করতে গিয়ে ওই কাজটা করছে, বা ব্যালেন্স আনার জন্য। সবসময় যে এক্সিকিউটিভ করছে একটু মানুষ করছে, আমি হয়তো এক্সিকিউট করছি, কিন্তু আমি কি সবসময় যে ভালোভাবে করবো এটা তো জানি না। যে কেউ প্রতিকার চাইতে পারে এই জুডিশিয়ারি সিস্টেম। তো তখন আবার এই জায়গায় একটা লিগাল ইয়া করে দে উইল বি, যেটাকে ভার্ডিক্ট বলা হয়, ঠিক আছে, রায় বলা হয় যে আসলে এটা আমার করা উচিত হবে না। মূলত কিন্তু যে সংবিধানের ক্ষেত্রে ধরেন যে আজকে সংবিধানে একটা শব্দ নেই, হতে পারে কোনো ধরনের ঝামেলা হলো যে এটার এক্সপ্লেনেশনটা কই আসতে হবে? আমাদের এই কোর্টে আসতে হবে, কোর্টে এটার এক্সপ্লেনেশন দেবে। এরপরে হচ্ছে যে এই সাবঅর্ডিনেট কোর্ট, যেটা বললাম সুপ্রিম কোর্টের অধীনে যে ছোট ইয়াগুলো আছে, ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু করে, তারপর হচ্ছে ধরেন এই পার্ট স্টার্টেড, এটা আপনার 72 সংবিধানে ছিল না, পরে অবশ্যই করা হয়েছিল যে এই দেশে একটা
রাজনৈতিক দল থাকবে, এটা আবার পরে উঠে গেছে। ঠিক আছে? এটা কিন্তু আমি একদম ডিরেক্ট লাইভ দেখাচ্ছি মিনিস্ট্রি থেকে। সো এখানে এরপরে হচ্ছে যে ইলেকশন, যেহেতু আমাদের এই সিস্টেমে ইলেকশন একটা বড় জিনিস, যেহেতু আমরা ডেমোক্রেটিক প্রসেসে আছি, তো এখন এখানে ইলেকশন রিলেটেড এভরিথিং এই জায়গায় আপনি দেখবেন যে ইলেকশন কমিশনকে বলা হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান, বলে না? পিএইচসি আছে বা পাবলিক সার্ভিস কমিশন, কি বলে? সাংবিধানিক প্রতিষ্ঠান, মানে তারা হচ্ছে যে সংবিধানের কাছে দায়বদ্ধ। ইলেকশন কমিশন কি হবে, তাদের ফাংশনস গুলো কি হবে, স্টাফ কিভাবে সিলেক্ট করবে, কখনো কখনো চাইলে কিভাবে মানে হচ্ছে যে কিভাবে ইলেকশনটা ভোট করবে, এটা হচ্ছে যে ইলেকশন কমিশন। এরপর হচ্ছে যে দেখবেন যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা হচ্ছে যে সরকারের যত আয় ব্যয় হয় নিরীক্ষা হয় এই প্রতিষ্ঠান করে থাকে। তো এই প্রতিষ্ঠানও তার দায়বদ্ধতা সংবিধানের কাছে, সংবিধান তাকে ওই ধরনের অথরিটি তাকে দিয়েছে, এই ফাংশনগুলো যে এই ফাংশনটা তো মানে আমি কি করতে পারি, আবার কার্যাবলীটা, তো দ্যাট ইজ ওয়ান ইনস্টিটিউশন। এরপরে গেল এখানে যে আপনার পাবলিক সিভিল সার্ভিস যেটা অ্যাডমিনিস্ট্রেশন, সেটাকে অ্যাড করা হয়েছে। তো এখন পরে আবার গিয়ে দেখবেন যে পাবলিক সার্ভিস কমিশন, এই বিসিএস ক্যাডার ট্যাডার যারা আসে এখান থেকে আসে না, আগে কিন্তু এই জুডিশিয়ারিটাও এখানেই ছিল, হ্যাঁ, যারা জজ হতেন, এখন আলাদা করা হয়েছে, অনেক আগে আলাদা করা হয়েছে। তো পাবলিক সার্ভিস কমিশনের অধীনে এই এই ফাংশনস গুলো আছে। ক্যাডার কর্মকর্তারাও পিএইচসি থেকেই নিয়োগপ্রাপ্ত হয়। তারপর হচ্ছে যে ইমার্জেন্সি প্রভিশন, কিন্তু আপনি যেখানে আমি বলেছি সূত্র দেখবেন এগুলো কিন্তু ৭২ সংবিধান না। তো আমাদের যখন সংবিধানটা আসলো ওই সময়টা আমাদের ইমার্জেন্সি প্রভিশনটা ছিল না, যখন পরবর্তীতে আসলে রাষ্ট্রের প্রয়োজনে এটা বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন তখন এই প্রভিশনটা আনা হয়েছে, যে আসলে জাতির জনগুরুত্বপূর্ণ কোনো হতে পারে, একটা ন্যাচারাল ডিজাস্টার, একটা ইমার্জেন্সি অ্যানাউন্স করা লাগতে পারে তার জন্য। আর এমার্জেন্সি অবস্থায় মূলত আপনার ফান্ডামেন্টাল যে রাইটস যেটা আমরা বলি এগুলা কিন্তু আপনার করা, সাসপেন্ড করা। আমরা আমাদের জীবদ্দশায় দেখছি না 2007 থেকে 2008 ইমার্জেন্সি জরুরি অবস্থা জারি ছিল। তারপরে হচ্ছে যে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো কনস্টিটিউশন তো এটা তো ধরেন যে একভাবে তৈরি করে ফেলা, এইভাবে জীবন চলে যাবে, বাট এরকম না। ৭২ সালে যখন ধরেন যে কনস্টিটিউশনটা আসে তখন সাইবার সিকিউরিটি বা আদার্স এগুলো নিয়ে কোনো বিষয় ছিল, ইটস ইভেন নাও স্টেট ফেড, হ্যাঁ, ইউ ক্যান সে। তো এরকম আমাদের জীবন যেহেতু চলবে, যেমন হিউম্যান বিং এর কথাই ধরি, আমরা যখন পৃথিবীতে আসি হিউম্যান বিং ইভলভ হবো, তখন আজকের যে হিউম্যান বিং অনেক চেঞ্জ আসে না, একইভাবে প্রত্যেক জিনিসেই চেঞ্জ আসবে, সংবিধানেও চেঞ্জ আসবে, এর জন্য এখানে একটা অ্যামেন্ডমেন্টের জন্য জায়গায় রাখা হয়েছে। তারপরে হচ্ছে যে পার্ট কত 6-11, তাই তো? এখানে এই দেখবেন যে শিডিউল আছে, এইগুলো সংবিধানের পার্ট হিসেবে দেওয়া হয়। তাহলে দেখেন এখানে কতগুলো, এটা আপনার কিন্তু এই যে ধারা সংবিধান টোটাল কতগুলো ধারা আছে? 153। এটা কিন্তু আছে। তো আমরা কিন্তু জাস্ট সংবিধানটা দেখলাম, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেই আমাদের এই সংবিধানটা প্রণয়ন করতে খুব বেশি সময় নেই। পাকিস্তান কিন্তু দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, এত সময়। বাট এখানে বাংলাদেশিদের মনে কষ্ট ছিল, আমাদের লিডার খুব দ্রুতই সংবিধানটা এটা একটু আনতে হবে। কিছু বললেন? তাহলে আমরা যেটা দেখলাম মোটামুটি গভর্নমেন্ট স্ট্রাকচারটা দেখলাম, আমরা সংবিধানটাই দেখলাম। তো সংবিধানকে আপনার
আমরা যদি দেখি এখানে আমি জাস্ট ফর এক্সাম্পল আমরা যদি দেখি তাহলে আমরা সংবিধান থেকে তিন ধরনের অর্গান আমরা পেলাম, তাই তো? একটা হলো যে এক্সিকিউটিভ অর্গান, একটা লেজিসলেটিভ অর্গান, আরেকটা হচ্ছে যে জুডিশিয়ারি অর্গান। বাংলাদেশে যে সংবিধান থেকে উদ্ভূত বাংলাদেশের যে গভর্নমেন্ট স্ট্রাকচার, আমরা তিনটা অর্গান পেলাম। এক্সিকিউটিভটা রান বাই কি, হেডেড বাই কি, প্রাইম মিনিস্টার উইথ অল মিনিস্টার। তো ওনাদের কিছু ক্ষমতা দেওয়া আছে, ওনাদের কাজ আছে কি দেশকে শাসন করে, এটাই তো একটা। তারপরে মিলিটারি ফাংশনস আছে, কারণ দেখবেন যে আর্ম ফোর্সেস ডিভিশন প্রাইম মিনিস্টারের অফিসের অধীনে, মিলিটারি ভিত্তিতে এরকম আছে, ফাইন্যান্সিয়াল ফাংশন আছে, ফাইন্যান্স মিনিস্ট্রি কাজ কি, ফাইন্যান্স রিলেটেড কাজ করে। তারপর ফরেন রিলেশন নিয়ে যারা কাজ করে, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, এটা কি এক্সিকিউটিভ ব্রাঞ্চের পড়ে। প্রধানমন্ত্রী এবং তার মিনিস্টাররা কিসের দায়িত্বে থাকে? মন্ত্রণালয়ের দায়িত্বে। তো এখানে যেমন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট আছে, মিনিস্ট্রি আছে, তো সব কিছুই হচ্ছে এটাতে পড়ে। আর লেজিসলেটিভ যেটা, সেটা হচ্ছে যে আমাদের সংসদ, যেটা সংসদে কি ল অ্যামেন্ড হয়, পাস হয়, তারপর হচ্ছে যে কন্ট্রোল ওভার বাজেট, আর হচ্ছে যে জুডিশিয়ারি ইন্টারপ্রিটেশন অফ ল, গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কাস্টোডিয়ান অফ দ্য ফান্ডামেন্টাল রাইটস। আমি যদি মনে করি যে আমি ফান্ডামেন্টাল রাইটস পাচ্ছি না, আমি কিন্তু কোর্টে যাইতে পারি না, যেতে পারি না, কোর্ট অর্ডার দেয় যে ওই ফান্ডামেন্টাল রাইটস থেকে সে বঞ্চিত হচ্ছে, তাকে এটার জন্য দেওয়া। সেম অবস্থা অ্যাডভাইজারি ফাংশন, অনেক ধরনের আইনের ব্যাখ্যা দরকার করবে জুডিশিয়ারি সিস্টেমটা, এটা দেয়। আমরা একটু দেখি এক্সিকিউটিভ অর্গানটাই প্রথমে একটু যাই। প্রথমটাই হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট। আমি একটু লিখার কারণটা হচ্ছে যে প্রেসিডেন্টের এটা সবাই ভুল করে, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর নাম দুটাই একই লিখে ফেলে। যে প্রেসিডেন্ট হবে না পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, উনি বাংলাদেশেরই প্রেসিডেন্ট। বাট ফর দ্য প্রাইম মিনিস্টার he or she will be the government of the People's Republic of Bangladesh. একইভাবে আপনি দেখবেন যে অ্যাম্বাসেডর এবং হাই কমিশন, আমরা এই বিশেষ করে আপনারা ইংরেজি শিক্ষার্থীতে মানে টেকনোলজি অনেক, যেমন ধরেন যে ইন্ডিয়ান হাই কমিশনার টু বাংলাদেশ, উনি কিন্তু ইন্ডিয়ান প্রেসিডেন্ট কর্তৃক বাংলাদেশ প্রেসিডেন্ট কাছে পাঠানো হয়। দেখবেন যে ওনার যে পরিচয়পত্রটা পেশ করে কোথায়, প্রেসিডেন্টের কাছে। It's not about the government, it's about the country to country. President is the head of the state. তো এখন এক্সিকিউটিভ অর্গানগুলো যেটা আমরা বলতেছিলাম, মিনিস্ট্রিগুলো, যেহেতু ক্যাবিনেট সবাই এখানে আসছে, এখানে জাস্ট ফর শোয়িং ইউ যে প্রেসিডেন্ট অফিস সবচেয়ে উপরে রাখা হয়, তারপরে হচ্ছে প্রাইম মিনিস্টার অফিস, তারপর আর্ম ফোর্সেস ডিভিশন, এটাও দেখা যায় যে প্রাইম মিনিস্টার অফিসের সাথে মানে প্রধানমন্ত্রী এটা দেখভাল করে। যদি আলাদা ক্যাবিনেট ডিভিশন, তারপর বিভিন্ন ধরনের মন্ত্রণালয়গুলো এখানে আছে। যদি বলা হয় যে এডুকেশন মিনিস্ট্রির কাজ কি, শিক্ষা নিয়ে এই রেগুলেশন থেকে শুরু করে এরকম। এখানে আপনার সবগুলো আছে, প্রায় 43 মিনিস্ট্রি। তারপরে লেজিসলেটিভ ব্রাঞ্চ, যেটা জাতীয় সংসদের কথা অনেক কথাগুলো বলে ফেলছি। জুডিশিয়ারি আছে, ডিটেলসে দেওয়া আছে, যে সুপ্রিম কোর্ট ডিভিশন আছে, অ্যাপিল ডিভিশন, হাইকোর্ট ডিভিশন। আমরা হাইকোর্ট ডিভিশনকে যদি আমরা একটু বেশি ব্রেক করি, ডিস্ট্রিক্ট জাজ আছে, আবার ডিস্ট্রিক্ট জাজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থাকে, জয়েন্ট জাজ থাকে, কোর্ট অ্যাসিস্ট্যান্ট আছে, যে ইয়া থেকে যে জুডিশিয়াল সার্ভিসে যে জয়েন করে ওরা কিন্তু দিয়ে এই জায়গা থেকে চাকরি শুরু করে। মূলত আমি আপনাদের সাথে আজকে গল্প করলাম। গল্পটা এরকম যে আসলে বাংলাদেশের গভর্নমেন্ট স্ট্রাকচারটা কেমন, খুব বেসিক জিনিস না একটা দেশকে জানার জন্য। সব দেশ কি এরকম? এরকম না। অনেক দেশ আছে মোনার, রাজা যা বলবে তাই। অনেক দেশ আছে শুধু রাষ্ট্রপতি শাসিত, অনেক দেশ আছে শুধু প্রধানমন্ত্রী শাসিত। তো দেখেন আমাদের এখানে স্টেটের প্রধান হচ্ছে যে রাষ্ট্রপতি মহোদয়, আর গভর্নমেন্টের প্রধান হচ্ছে যে প্রধানমন্ত্রী। আবার হচ্ছে যে লেজিসলেটিভ ইউনিটটা আলাদা। লেজিসলেটিভ ইউনিটে যে কোনো একটা আইন পাস করতে গেলে কি লাগে? এমপিদের ভোট লাগে, তাই তো? এই এমপিদেরকে কে বানায়? আমরা বানাই, জনগণ বানায়। তার মানে দেখেন
রিপ্রেজেন্টেশনটা কিভাবে চলে আসে, মানে জনগণের যে রিপ্রেজেন্টেটিভ হু আর দে আর দ্য লেজিসলেচার, মানে এমপিরা। আসলে এর বাইরে জনগণ এটা বানাবো, বাট এর বাইরে হচ্ছে যে কোর্ট সিস্টেম আছে, আমাদের জুডিশিয়ারি সিস্টেম আছে। তার মানে কি এখানে ব্যালেন্সের ব্যাপার আছে না? ধরেন যে এরকম হলো যে জনগণ একটা মানে চাচ্ছে হয়তো অত ভালো কিছু চাচ্ছে, এরকম হয় না পপুলিস্ট আইডিয়া থেকে, সেক্ষেত্রে কিন্তু আবার জুডিশিয়ারি সিস্টেমে যাওয়ার সুযোগ আছে। আবার ধরেন যে জুডিশিয়ারি ইভেন ধরেন যে পার্লামেন্টে কি প্রধানমন্ত্রী গিয়েও তো বক্তৃতা দিচ্ছে, তাই না, রাখছে, তার এক ধরনের দায়বদ্ধতার জায়গা তৈরি হয়েছে। তার মানে আমরা যদি হিসেব করি যে এক্সিকিউটিভ অর্গান, লেজিসলেটিভ অর্গান এবং হচ্ছে যে জুডিশিয়ারি অর্গান, এই তিনটা অর্গান মিলে যে আমরা এই রাষ্ট্রে বাংলাদেশকে চালাচ্ছি, কাইন্ড অফ দ্য ব্যালেন্সিং না, খুব ভালোভাবে একটা রাষ্ট্র চলে যাচ্ছে, তাই তো? এই ব্যালেন্সটা দরকার আছে কিনা? যদি ধরেন জুডিশিয়ারিটা না থাকে, সবাই সবার রাজের তাহলে এক্সিকিউটিভ বডিতে যারা আছে তারা যা বলতো সেটাই শেষ কথা। কিন্তু এখন কিন্তু এটাই শেষ কথা না, ইউ ক্যান গো টু দ্য জুডিশিয়ারি। অথবা আপনি আপনার কোনো রাইটসের জায়গায় আপনার কাছে মনে হচ্ছে না ইউ আর নট গেটিং দ্য বেসিক রাইটস, আপনি কিন্তু জুডিশিয়ারিতে যেতে পারেন, প্রতিকার চাইতে যেতে পারেন। এরকম হয় না, অনেকেই আবার অনেক সময় দেখবেন যে স্বপ্ননির্মিত হয়েও জুডিশিয়ারি থেকে অনেক ধরনের এরকম ইয়া আসে যে এটা করা যাবে না, এটা করতে হবে, রুলও জারি করেন অনেক সময় যে এটা কেন করা হবে না, ব্যাখ্যা চাই সরকারের কাছে। দ্যাটস যে এই তিনটা সিস্টেমে এই ব্যালেন্স করে এই দেশটা চলছে। বোঝা গেল? এখান থেকে যদি ধরেন প্রশ্ন আসে যে বেসিক প্রিন্সিপালস অফ বাংলাদেশ কনস্টিটিউশন, বাংলাদেশের সংবিধানের বেসিক প্রিন্সিপাল গুলো কি দেওয়া যাবে না? যে আমরা ডেমোক্রেসি চাইছি, আমরা সেকুলার, তারপরে আমরা কি এখানে মানে পার্লামেন্টারি একটা গভর্নমেন্ট আমরা চেয়েছি। একইভাবে যদি বলি যে 1972-এর সংবিধান, মানে এই কথাটা অনেক বেশি আমরা শুনি, তাই না, 72-এর সংবিধানে ফিরে যাও, 72-এর সংবিধানে চলে যাও, আমরা যদি বলি যে আসলে 72-এর সংবিধানের বেসিক কিছু লিখা সম্ভব লিখা, মানে যেটা হচ্ছে যে যেগুলো অ্যামেন্ডমেন্ট আছে সেই অ্যামেন্ডমেন্টগুলো আসবে না, আর সবই তো এক, তাই তো? সবই। তারপর হচ্ছে যে আইডেন্টিফাই দ্য অর্গানস অফ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড ডেসক্রাইব देयर ফাংশন। এখন বাংলাদেশের সরকার আমরা কয় ধরনের অর্গান আইডেন্টিফাই করি? তিন ধরনের। একটা এক্সিকিউটিভ, সংবিধান থেকেই কিন্তু আমরা এটা করলাম, একটা লেজিসলেটিভ, আর হচ্ছে জুডিশিয়ারি। এগুলোর ফাংশন আমরা লিখতে পারবো না। এখন আমি যে ধরনের প্রশ্ন বেশি পছন্দ করি এই ধরনের প্রশ্ন, যে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ মেইনটেইনিং ব্যালেন্স among this, মানে এই প্রশ্নটাকে ইয়া করছে among this government organs in your own words। এই যে ধরেন যে তিনটা অর্গান বাংলাদেশে আছে, কাজ করছে, মানে এখানে যে ব্যালেন্সিংটা হচ্ছে এটা কিন্তু ধরেন আপনার মানে এই ইম্পর্টেন্সটা কতটুকু আসলে সেটা একটু ব্যাখ্যা করে নিজের ভাষায়। পারা যাবে? ঠিক আছে। আর সংবিধানটা আপনারা দেখবেন, একদম সংবিধান খুলেই দেখবেন, হ্যাঁ, ইয়া করবেন না, এই বই টই থেকে নিয়ে শুধু প্রশ্ন করবেন না, তাহলে কি আপনার মাথার মধ্যে গেঁথে যাবে। আপনি যখন অনুচ্ছেদ 1 পড়লেন আপনার মাথায় গেঁথে গেছে না? এখন যদি আজকে বলি আপনাদেরকে প্রশ্ন করি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা সংবিধানে কত অনুচ্ছেদে বলা হয়েছে, আপনি কিন্তু ইজিলি বলতে পারবেন। বা রাষ্ট্রপতির কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কথা কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। এখন এগুলো আপনি মুখস্থ করেন যে এত নম্বর অনুচ্ছেদে প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে, রাষ্ট্রপতির কথা এত নম্বর অনুচ্ছেদে কথা বলা হয়েছে, যুদ্ধের কথা কত নম্বর অনুচ্ছেদে, স্টাফ আসলে ওয়েদার মানে আপনারা ডিবাঙ্ক করে যেখান থেকে আসছে সেই জিনিসটা আপনি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখেন না। প্রথমেই একবার দেখে এটা পারবেন না, এরকম না, একবার দেখবেন, দুইবার দেখবেন, মানে এই জায়গাটায় আপনার প্রশ্ন থাকে, সবসময় প্রশ্ন থাকে। একটু দেখেন তো কয় মিনিট হয়েছে এটা? 39 মিনিট, 40 মিনিট আর 21 মিনিট। তারপরে আমরা এখান থেকে যদি এটা প্রশ্নের জন্য না, ধরেন যে মানে মন্ত্রণালয়গুলোর কাজ কি আমরা বলতে পারবো না, যদি জিজ্ঞেস করি ফরেন মিনিস্ট্রির কাজ কি পারবো, ফাইন্যান্স মিনিস্ট্রির কাজ, শিক্ষা মন্ত্রণালয়ের কাজ
একটা গ্ল্যান্স ধরুন ডিফেন্স মিনিস্ট্রির কাজ কি দেশের ডিফেন্স তাই তো দেশকে ডিফেন্স করা হোম মিনিস্ট্রির কাজ স্বরাষ্ট্র মানে আইন ল অ্যান্ড এনফোর্সিং রিলেটেড কাজ করে এগুলো আসবে না জাস্ট আমি এখন এই জায়গাটায় যে আমি স্যাম্পল কিছু আমরা আসলে অ্যাক্টিভিটির মধ্যে চলে গিয়েছিলাম আমি কথা বলেছিলাম যে আজকে আপনাদের কোনো পড়াবো না জাস্ট গল্প করবো আসলে গল্পই করলাম এটা সংবিধান ইটস ইউজ ফর ইটস নাথিং টু স্টাডি একটা কোশ্চেন ছিল আমি তারপরে এই দেখেন কখন সংবিধানটা অ্যাডপ্ট করা হয়েছিল এই প্রশ্নটা যদি আসে এটা আমরা পেয়েছিলাম না ইয়েতে সংবিধানে দেখেন এটা পেয়েছি কিনা তারপরে যদি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজটা কি আর্টিকেলে বলা আছে তারপরে বাংলাদেশ যে সেকুলার স্টেট এটা আর্টিকেলে কত নম্বরে বলা আছে তারপরে এই প্রশ্নটা আপনার অনেক জায়গায় আসে যে হোয়াট আর দ্য ফোর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটা 72 এর সংবিধানে ছিল ন্যাশনালিজম সোশ্যালিজম ডেমোক্রেসি এন্ড সেকুলারিজম তো এখন আমরা আবার সেকুলারিজমে চলে গেছি বাট 1988 সালে যে আপনার স্টেট রিলিজিয়ন হিসেবে ইসলামকে রাখা হয়েছিল ওটা এখনো আছে এখন আপনি বলতে পারেন যে ওইটা বাদ দিয়ে যে ঠিক আছে এখন সেকুলারিজমের কথা আছে প্রোগ্রেসিভ কথা আছে ন্যাশনালিজমের কোশ্চেন দিয়ে এগুলোই থাকবে কথা আছে simple but it's for not for my course it's for about job related স্যার and আমাদের কোশ্চেন প্যাটার্নটা বুঝিয়ে দিলে ভালো হতো এই যে এখানে তো আমি লিখে দিয়েছি তো নিচে এই যে আমি তো প্রশ্ন লিখে কে যে কোয়েগুলো থাকবে এই প্রশ্ন থাকবে ছবি তুলে উনি বলছে একটা এইটা PDF আমি দিয়ে দিবো এখন। স্যার পিডিএফটা আমাদেরকে দিলাম ঠিক আছে একটু বন্ধ করেন হ্যাঁ বন্ধ করে দিব না পজ করে ঈদ দে ভাই একটা হ্যাঁ